ছেলের কাছে সব সময় কথা লাগিয়ে ছেলের সাথে আমার সম্পর্ক নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা যদি করে থাকে সেটা হচ্ছে আমার শাশুড়ি। এমন কোনো দিন নাই যে উনি ছেলের কাছে আমার কথা লাগাননি। কিছু উদাহরণ দিই, যেমন আমি উনাকে যদি বলি আম্মা দেন আপনার কাপড় ধুয়ে দিই, উনি বলবে না না, কিন্তু ছেলের কাছে বিচার দিবেন তোর বউ আমার কাপড় ধুয়ে দেয় না। নতুন বউ হিসাবে ঘরের সামনের বারান্দা যাওয়া অনুমতি ছিল না, আমি ইচ্ছা করে যেতাম না। শাশুড়ি বারান্দায় বসে মাথায় তেল দিচ্ছেন, যদি বলতাম আমা ঘরে আসেন আমি তেল দিয়ে দিচ্ছি, উনি বলতেন না না আমি দিতে পারবো, কিন্তু আমার হাজবেন্ডের কাছে বলতেন তোর বউ আমার মাথায় তেলও দিয়ে দেয় না। মাকে কখনো কাপড় ধুয়ে দেয়নি বলে কখনো অভিযোগ করেননি, কিংবা আম্মু তেল দিয়ে দিতে বলতেন, মন চাইলে দিতাম না মন চাইলে দিতাম না। দুইজনই মা, কিন্তু কত তফাৎ, কি আজব তাই না? বিয়ের 2 মাসের মাথায় আমার মেজো যা বাপের বাড়ি চলে গেছে, তারপর রান্না এবং সব কাজের দায়িত্ব আমার উপর চাপিয়ে দেওয়া হয়। আমি হাসি মুখে সব করে গেছি, আমি বাপের বাড়িতে রান্নাও জানতাম না, তবু এখানে আম্মুর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে রেসিপি জেনে নিয়ে রান্না করতাম। সবাই খেয়ে অনেক প্রশংসা করলেও ভুলে আমার শাশুড়ি মুখ থেকে ভালো কোনো শব্দও শুনিনি। উল্টো তেল বেশি কিংবা হলুদ কম লবণ কম এমন কমেন্ট শুনতে হতো সব সময়, যা প্রথম খুব খারাপ লাগতো। একদিন পাস্তা নুডলসে হাঁসের ডিম দেওয়ায় উনি নাক বাকি উফ ডিমের গন্ধ বলায় বাকি সবাই খাওয়ার মাঝখানে গন্ধও বলে উঠে আবার খাওয়া কন্টিনিউ করে যায়। সেদিন লুকিয়ে অনেক কান্না করি, ইচ্ছে করছিল দৌড়িয়ে মায়ের কাছে চলে যায়। রান্না আবার শাশুড়ির অনেক চাহিদা ছিল, কোনো রান্নায় ধনিয়া গুঁড়া একদম দেওয়া যাবে না, তেজপাতা দেওয়া যাবে না, এমন অনেক কিছু আছে। আর আমার ছোট ননাস খুব ঝাল খায়, কোনো কিছুতে নাগামরিচ মিশিয়ে দিয়ে চুপচাপ সরে যেত। আর আমার শাশুড়ি এসে আমাকে বকাবকি করতেন, কারণ ওনারা একদম ঝাল সহ্য করতে পারে না। আমার উপর সব সময় উনি নজরদারি করতেন, এমনকি ঘুমালে উনি এসে চেক করে যেতেন আমি সত্যি ঘুমিয়ে আছি কিনা। আমাকে কে কখন ফোন দিল বা আমি কাকে ফোন দিলাম সব ওনার জানা থাকতো। ওনার 3 মেয়ের মধ্যে এক মেয়েকে যদি একদিন ফোন না দিতাম উনি মুখ কালো করে বলতেন আমার অমুক মেয়েকে আজ ফোন দাওনি কেন, বা আমার আম্মু যদি একদিন ফোন না দিতেন উনি বলে উঠতেন তোমার মা তো আজকে ফোন দিল না। আমি তখন বুঝে গেলাম আসলে উনি আমাকে নজরবন্দি করে রাখছেন। হাজবেন্ডের সাথে একা কোথাও যেতে চাইলে উনি এমন অবস্থা করতেন আর আমাদের যাওয়াই হতো না। এমনকি আমাদের বিয়ের পরে আমার হাজবেন্ডের বন্ধু আমাদের স্পন্সর করেছিলেন কক্সবাজার দুজনকে ঘুরে আসার জন্য। প্লেনে টিকিট থেকে শুরু করে হোটেল পর্যন্ত সব বুকিং দিয়েছেন বন্ধু, কিন্তু তাদের ভয় হাজবেন্ড ক্যান্সেল করে দিয়েছে, কারণ পরিবারের সবাইকে নিয়ে নাকি হানিমুনে যেতে হবে। বিয়ের 6 মাসের মাথায় লন্ডনে চলে আসি, তখন রমজান মাস ছিল। আসার আগের দিন পর্যন্ত আমাকে সকল কাজ করতে হয়েছে, এমনকি যেদিন ফ্লাইট সেদিন তো সফরের কারণে রোজা থাকতে পারবো না, তাই বড় ননদ বলে নিচে নাস্তা রেডি করে খেয়ে আসতে। কতটা অবিবেচক হলে মানুষ এমনটা করতে পারে আমার জানা নেই। আমি লন্ডনে আসার সময় কি কাপড় পরে আসবো সেটাও তারা ঠিক করে দিচ্ছিল, কিন্তু আমার সেই কাপড় একদমই ভালো লাগেনি, কারণ আমার কাপড়ের জন্য যে বাজেট ছিল তার 3 ভাগের 1 ভাগে দিয়েও আমার কাপড় তারা কিনেননি, মানে তারা আমার কাপড়ের টাকা মেরে দিছে। আমি শুধু বলেছিলাম এই কাপড়টা একদম কম দামি লাগছে, আমি এটা পরে যাব না। এটা নিয়ে আমার আম্মু এবং নানুর সামনেই তারা অশান্তি শুরু করে দিচ্ছে। আমি তখন পর্যন্ত তাদের কথাটু শব্দ আমার বাপের বাড়ি কাউকে জানাইনি, কিন্তু আম্মু এখন নিজের চোখে এসব দেখে ফেলেছে, তাই আম্মুকে সব বললাম। ঠিক কতটা কষ্ট দিয়ে দেশ থেকে যেতে হচ্ছে সব বললাম। এখনো তারা ফোনে খবরদারি করতে থাকে, বিশেষ করে ছোট ননাস এবং শাশুড়ি, এদের জ্বালায় শান্তি আমি অতিষ্ঠ, কিন্তু কিছুই করার নেই। সবচেয়ে বড় সমস্যা হলো আমার হাজবেন্ডকে নিয়ে, সে বউ বাচ্চার ব্যাপারে একদমই উদাসীন। মানে ছুটির দিনে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে চলে যায়, বিভিন্ন অজুহাতে বাইরে গিয়ে 4-5 ঘন্টা পরে ফিরে। আমি ফোন দিলে বলে আসছি এই আসছি বলে 2-3 ঘন্টা অনায়াসে চলে যায়। আমাকে 10 থেকে 20 পাউন্ড দিলে হিসাব নিতে নিতে জান বের করে দেয়, অথচ যে সে অবলীলায় 20 থেকে 50 হাজার দিয়ে দেয়। আরো 2 ভাই বিদেশে থাকে, ভাইরা দিলেও নিজেও দেয়, বলতে গেলে ভর্তুকি হিসেবে টাকা দেয়। কিন্তু কেউ দেশে থেকে আসার কথা শুনলেই শাশুড়ি বলে টাকা নাই, নইলে তো কিছু দিয়ে দিতে পারতাম। ফোন দিলে একটা কথাই শোনা যায় যে টাকা নেই। বিয়ের আগে বা পরে কেউ একটা টাকা দিয়ে হেল্প করেনি। লন্ডনে আসার টাকা এমনকি বিয়েটা পর্যন্ত ঋণ করেছে, এখন পর্যন্ত সব ঋণ টেনে যাচ্ছে। আমার কি লাগবে না লাগবে সেদিকে একদম উদাসীন, দেশে কার কি লাগবে তার ঠিকই মাথায় থাকে, অথচ আমাকে একদমই ফকিন্নির মতো করে রাখছে। বিয়ের প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত একটা সাবান কিংবা শ্যাম্পু কিনে দেননি। আমি বাথরুমে গিয়ে যেটা পাই সেটা দিয়ে কাজ চালাতে হয়। ওনার বিবাহিত ব্যাচেলর বড় ভাইয়ের সাথে থাকি, তার অত্যাচারের কথা আর নাই বা বলি। আমার 14 মাসের একটা ছেলে আছে, আমি আরো প্রেগনেন্ট, মে মাসের 13 তারিখে ডেলিভারি ডেট। এই অসুস্থ শরীর নিয়ে সবকিছু আমাকে সামলাতে হয়। তার আত্মীয় স্বজনরা আসলে পাগল হয়ে যায়, তখন এমন ভাব করে যেন আমাকে চিনেই না। বাচ্চার কিছু যদি লাগে বলবে আছে, এক্সট্রা কিছু আনতে বললে তো চেহারা কালো করে ফেলে। সবচেয়ে খারাপ লাগে আমাদের প্রতি তার এই উদাসীনতা। সে আমাকে একটা আংটি দিয়ে বিয়ে করেছে, আজ পর্যন্ত
স্বর্ণ কিনে দেওয়ার দূরে থাক, মুখ দিয়েও বলেনি যে তোমাকে তো এটা কিনে দেওয়া উচিত। অথচ ভাই দেশে যাবে শুনি মায়ের জন্য চেন, ভাগিনীদের জন্য এই সেই স্বর্ণের জিনিস কিনে দেবে প্ল্যান করছে। অথচ আজকে পর্যন্ত আমার নাকে নাকফুল নেই, সেটা পর্যন্ত কিনে দেওয়ার নাম নিচ্ছে না। তার এই দায়িত্ব জ্ঞানহীন আচরণ এবং উদাসীনতা কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে আমি ভাবছি, জানি না কি হবে আমার জীবন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।